তখনই মিনা কেমন যেন একটা আওয়াজ শুনতে পায়। একটা মহিলা এত জোরে চিৎকার করছে, মানে এতটা জোরে চিৎকার করছে যেন সে তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আর একটু জোরে চিৎকার করলেই যেন সে মারা যাবে। ডাক্তার ওই বাচ্চাটাকে নিয়ে যখনই ওই মহিলাটার পাশে যায় তখনই সে দেখতে পায় ওই মহিলাটা তো মারা গেছে। যখনই তারা এবার বাচ্চাটার দিকে খেয়াল করে তখনই তারা দেখতে পায় যে এই বাচ্চাটাও তো মারা গেছে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি যে ঘটনাটা শোনাতে চলেছি সেইটা একটা উত্তরাখণ্ডের পিছিয়ে পড়ে থাকা এলাকার ঘটনা, যেখানে একটা পড়ে থাকা পুরানো ডিসপেন্সারি আছে, যেটার মানে হচ্ছে সেখানে যদি কোনো আপাতকালীন চিকিৎসার দরকার পড়ে তাহলে সেই ডিসপেন্সারিতে চিকিৎসা করানো যাবে। সেখানে সেরকম বড় কিছু ঘটনার চিকিৎসা করা যাবে না, মানে সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাই থাকবে। উত্তরাখণ্ড মানেই তো পাহাড়ি এলাকা, আর পাহাড়ি এলাকার আশেপাশে প্রায় 5-6টার মতো গ্রাম আছে, যেই গ্রামগুলিতে অনেক অনেক লোক বসবাস করে। তাদের জন্য প্রাথমিক চিকিৎসা তো অবশ্যই দরকার, কারণ তাদের যদি হঠাৎ কোনো বড় রোগ বা অন্য কিছু হয় তাহলে তাদের ওইখান থেকে বার হয়ে হসপিটাল যেতে যেতেই তারা মারা যায়। তাই তাদের জন্য সরকার ওখানেই একটা সরকারি ডিসপেন্সারি বানায়। চারিদিকে পাহাড়ের মাঝে একটু পাহাড়ের নিচেই এই হসপিটালের মতো ছোট একটা জায়গা সরকার বানিয়ে দেয়, যেখানে এমার্জেন্সি কাজগুলো সারানো যায়। সরকারি হসপিটাল তো বেশি বড় ছিল না, এই ছোট মতন হসপিটালটার মধ্যে মাত্র 2টাই রুম ছিল, যেখানে একটা রুমের মধ্যে এমার্জেন্সি পেশেন্টগুলোকে রাখা হতো এবং আরেকটা রুমের মধ্যে ডাক্তার এবং যে নার্সরা ওইখানে কাজ করতো তারা থাকতো। এখানে কাজ করার মতো প্রায় 2 থেকে 3 জন কর্মচারী থাকতো, রাতের বেলাও আর দিনের বেলাও। সাধারণত এই ছোট মতন হসপিটালটি জঙ্গল এরিয়ার মধ্যেই ছিল, যেখানে পুরোপুরি শান্ত এলাকা ছিল। চারিদিকে তো পাহাড়, শান্ত তো হবেই, কারণ এখানে কোনো শহরের কিচকিচ নেই। অনেকবার রাতের সময় কিন্তু এখানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যেত, কারণ এই হসপিটালটার মধ্যে মাত্র 3 থেকে 4 জন কর্মচারী কাজ করত, আর বর্ষার সময় এরকমই রাতে বজ্রপাত হলে সবাই ভয় পেয়ে যেত। এত শান্ত এলাকায় ছোট্ট একটা হসপিটাল থাকায় এই এলাকার মধ্যে সত্যিই কিন্তু অনেক ভয় লাগতো। আমাদের এই ঘটনার প্রধান চরিত্র, যার নাম হচ্ছে মিনাই আমাদেরকে এই পুরো ঘটনাটি বলেছে। একদিন কি হয়, প্রায় রাত 2টোর সময় মিনা যখন তার রুমের মধ্যেই বসেছিল তখনই মিনা কেমন যেন একটা আওয়াজ শুনতে পায়। একটা মহিলা এত জোরে চিৎকার করছে, মানে এতটা জোরে চিৎকার করছে যেন সে তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আর একটু জোরে চিৎকার করলেই যেন সে মারা যাবে। তখনই সে হঠাৎ দৌড়ে বাইরে আসে এবং দেখে 2টো লোক একটা মহিলাকে নিয়ে আসছে। আসলেই ওই মহিলাটা ছিল গর্ভবতী, আর ওই গর্ভবতী মহিলাটি এতটাই জোরে চিৎকার করছিল মনে হচ্ছিল যেন আমাদের কান থেকে রক্ত বেরিয়ে আসবে। মিনা ওই গর্ভবতী মহিলাটার সামনে যায় এবং তাকে একটি স্ট্রেচারের মধ্যে ঘুম পাড়িয়ে দেয়। মিনার সাথে আরেকটা কর্মচারীও কাজ করত, সেও ছিল একজন মহিলা। ওই যে লোক দুটি ওই গর্ভবতী মহিলাটিকে হসপিটালে পৌঁছালো, মিনা তাদেরকে জিজ্ঞাসা করে, আরে কি হয়েছে, তুমি এই মহিলাটাকে চেনো নাকি, কি ব্যাপার এত জোরে চিৎকার করছে কেন, হয়েছেটা কি? তখনই ওই লোক দুটো বলে দেয় যে আমরা কিচ্ছুই জানি না, এই মহিলাটি রাস্তার ধারে একদম ভেজা অবস্থায় পড়েছিল এবং খুব জোরে জোরে চিৎকার করছিল। সেটা দেখেই আমরা এই মহিলাটার সাহায্য করার জন্য তাকে তুলে নিয়ে ওই হসপিটালে নিয়ে এসেছি। তখন মিনা বলে, হ্যাঁ এই সব তো ঠিক আছে, কিন্তু এই মহিলাটা আসলে কে, তোমরা চেনো নাকি এই মহিলাটাকে, এই মহিলাটা কি কোনো আশেপাশে গ্রামের? তখনই ওই লোক দুটো বলে ওঠে, না না আমরা অত সব জানি না, আমরা একে রাস্তার ধারে দেখতে পেলাম এই অবস্থায়, তাই তাকে হসপিটালে নিয়ে এলাম। পাহাড়ের আশেপাশে প্রায় 5 থেকে 6টা গ্রাম ছিল, যেখানে খুব কম লোক এখন বসবাস করে, কারণ বেশিরভাগ লোকই এখন এই গ্রামের পাহাড় ভরা রাস্তার থেকে শহরের দিকে চলে গিয়েছিল। মিনা পরিচয়ের কাজ ছেড়ে তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে দেয় এবং ডাক্তারও প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যে সেখানে ঢুকে পড়ে। তখনই ডাক্তার এসে বলে, এটা তো এমার্জেন্সি কেস, একে তো এক্ষুনি ডেলিভারি করাতে হবে, তোমরা তাড়াতাড়ি সব কিছু ব্যবস্থা করো। তারপর ওই গর্ভবতী মহিলাটাকে ডেলিভারির জন্য যখন পাশের রুমে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই রুমের বাইরেই যে লাইটটা জ্বলছিল সেই লাইটটা কেমন জুপজাপ করতে শুরু করে। রুমের ভিতরে যে সাধারণ টেম্পারেচার ছিল সেই টেম্পারেচার থেকে কিন্তু অনেক বেশি টেম্পারেচার কমে গিয়েছিল, মানে রুমটা প্রায় অনেকটা ঠান্ডা হয়ে গেছিল। মিনা এই জিনিসটাও বুঝতে পারে
যে লাইটটা যখন ঝুপঝাপ করছিল তখনই সে বুঝতে পারে কেউ যেন তার গায়ে ঘেঁষে পার হয়ে গেছে, কিন্তু তার আশেপাশে তো কেউই ছিল না। তার পাশের যে কর্মচারীটি ছিল সেও কিন্তু তার বিপরীত দিকে দাঁড়িয়েছিল। এটা কিভাবে সম্ভব সে এটা কিন্তু বুঝে উঠতে পারেনি। মিনার গায়ে স্পর্শ হয় কিন্তু আশেপাশে কেউই ছিল না। এটা কিন্তু সত্যি একটা অদ্ভুত ব্যাপার। এত সবের খেয়াল না করে আমরা এমার্জেন্সি ওয়ার্ডে যা কিছু ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে হবে তাড়াতাড়ি আমরা প্রস্তুতি নিতে শুরু করি। আমরা তো অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, কারণ ওই মহিলাটা এতটা জোরে চিৎকার করছিল যে ভয়ে আমরা তাড়াহুড়ো করে সব কিছু ব্যবস্থা তাড়াতাড়ি করে নিই। প্রায় অনেকটা সময় পার হওয়ার পর মিনা দেয়ালের মধ্যে দেখতে পায় যেন 3টে হাত দিয়ে কেউ দেয়ালের মধ্যে কালির ছাপ ছেড়ে গেছে। এই কালির ছাপগুলো তো আগে এই দেয়ালের মধ্যে ছিল না। মিনা এটা ভালোভাবে জানতো। এই কালির ছাপগুলো কোথা থেকে এলো এটা ভেবে ভেবেই মিনা দেখতে পায় যে ডেলিভারি তো অর্ধেক প্রায় হয়ে গেছে। মিনার সাথে যে কর্মচারীটা ছিল সে তাকেও বলে, দেখ না ওই দেয়ালের মধ্যে তো এই দাগটা ছিল না, ওই দাগটা এলো কোথার থেকে। তখন ওই কর্মচারীটাও বলে, আরে হ্যাঁ এখানে তো কিছুই দাগ ছিল না, এই দাগটা আবার কোথা থেকে এলো। এই সবে ধ্যান না দিয়ে তারা ডেলিভারির দিকে ধ্যান দেয় এবং তারা ওই কাজটা সম্পন্ন করে ফেলে। ডেলিভারি হওয়ার পরেই ওই মহিলাটা কেমন যেন একটা মুচকি হাসি দিচ্ছিল। তার হাসিটা কিন্তু সত্যি একটু অদ্ভুত রকম দেখতে ছিল। ডাক্তার ওই বাচ্চাটাকে নিয়ে যখনই ওই মহিলাটার পাশে যায় তখনই সে দেখতে পায় ওই মহিলাটা তো মারা গেছে। সে কিন্তু ওরকম ভাবে হাসতে হাসতেই মারা গেছিল। তারা অনেক বেশি ভয় পেয়ে গেছিল, কারণ এখানে তো সবকিছু স্বাভাবিকই ছিল, তাও এরকম কিভাবে সম্ভব। যখনই তারা এবার বাচ্চাটার দিকে খেয়াল করে তখনই তারা দেখতে পায় যে এই বাচ্চাটাও তো মারা গেছে। এরা তিনজনেই কিন্তু সত্যি অনেক বেশি ভয় পেয়ে গেছিল, এই ডাক্তারটাও আর তার সাথে যে দুটো কর্মচারী ছিল তারা দুজনেও। এটা আবার কি হলো? এরা কিন্তু সত্যি অনেক বেশি ভয় পেয়ে গেছিল, কারণ এই মহিলাটাও কিন্তু স্বাভাবিক ছিল আর এই বাচ্চাটাও স্বাভাবিক ছিল। তাহলে এরকম হলো কিভাবে? তারা তিনজন এটাই ভাবতে থাকে যে এই মহিলাটাও মরে গেল আবার বাচ্চাটাও মরে গেল, এটা কি করে সম্ভব। এখন বাজে প্রায় রাত্রি 3:30। এরা এতটাই বেশি ভয় পেয়ে গেছিল যে তারা পুলিশকে ফোন করে দেয়, কিন্তু পাহাড়ি এলাকা তো পুলিশকে ফোন করলেও পুলিশ আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেত। এরপর এরা ভয়ের জ্বালায় অন্য একটি রুমে গিয়ে বসে থাকে। তারা যখন অপারেশন থিয়েটারের ভেতরে ছিল তখন তার বাইরে একটা লোক বসেছিল। তারা যখন বাইরে আসে তখনই ওই লোকটা তাদেরকে বলে, তোমরা যখন ওই অপারেশন থিয়েটারের ভেতরে গেলে তখনই কেমন যেন একটা কালো ছায়া এসে ওই দরজার সামনে ঘোরাঘুরি করছিল। এটা দেখে আমি তো অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, যেটা দেখে পরে আমি এখান থেকে উঠতেও পারছিলাম না, আবার কিছু বলতেও পারছিলাম না, আর কিছু করতেও পারছিলাম না। তোমরা যতক্ষণ পর্যন্ত ওই অপারেশন থিয়েটারের ভেতরে ছিলে ওই কালো ছায়াটা বাইরেই ঘোরাঘুরি করছিল। তখনই তারা ওই লোকটার কথায় বিশ্বাস না করে সিসিটিভি ক্যামেরা চেক করতে যায় এবং সিসিটিভি ক্যামেরাও দেখতে পায় যে যখন আমরা অপারেশন থিয়েটারের ভেতরে গেলাম তখনই ওই সিসিটিভি ক্যামেরাটাতে কেমন ঝলঝলে কেমন একটা ছবি আসছিল, এবং ওই ঝলঝলে ছবিটা ততক্ষণ পর্যন্ত ঠিক হয় না যতক্ষণ পর্যন্ত আমরা ওই অপারেশন থিয়েটারের বাইরে আসি। ওই ভিডিওর মধ্যে দেখে কিছু বোঝাই যাচ্ছিল না যে সামনে কি ঘটছে। তারা পুরো রাত এটা ভাবতে ভাবতেই ওইখানে বসে থাকে এবং ভাবতে ভাবতেই প্রায় সকাল 7টা-8টা সময় হয়ে যায়। তখনই পুলিশ ওইখানে পৌঁছায়। পুলিশ এলেই ডাক্তারবাবু তাদেরকে বলে দেয় যে এখানে একটা মহিলা এবং একটা বাচ্চা তাদের ডেলিভারি করার পর সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা এবং তার মা দুজনেই একসাথে মারা যায়। কিছুক্ষণ লেখালেখি করার পর যখন তারা তাদেরকে পুরো ঘটনাটা বলে দেয় তখনই হঠাৎ একটা পুলিশ অধিকারী বলে ওঠে, আরে এটা তো সেই মহিলাটাই না যেটা 1 বছর আগে আমরা এখানে পাশের গ্রামেই সেই রাস্তা ধারে পড়ে থাকতে দেখেছিলাম। এ তো গর্ভবতী অবস্থায় মারা গেছিল। এটা শুনে সবাই আরো বেশি ভয় পেয়ে যায়। তখনই ওই পুলিশটা বলে যে এই মহিলাটা মারা গিয়েছিল, এই মহিলাটা কিন্তু হারিয়ে গেছিল। এ কোথা থেকে এসেছে, কে ছিল, কি নাম, কারো কিন্তু কিচ্ছু জানা ছিল না। এর পরিচয় কারোর কাছেই ছিল না। এইসব ঘটনা শুনে পুলিশ এবং হসপিটালের কর্মচারী সবাই কিন্তু অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তাই বেশি কথা না বাড়িয়ে ওই মহিলাটা এবং বাচ্চাটার দেহ তুলে নিয়ে পুলিশগুলো ওইখান থেকে চলে যায়। এবার ওই হসপিটালের কর্মচারীগুলো সবাই কিন্তু ভয় পেয়েছিল কে ছিল এই মহিলাটা।
আর এই মহিলাটা যদি ওই মহিলাটাই ছিল যে 1 বছর আগে ওই রাস্তার ধারে মারা গেছিল, তাহলে সে আবার এখানে কেন এলো? এটার কারণটা কি? আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। তখনই মিনা বলে ওঠে যে আমি ওই দেওয়ালের মধ্যে একটা কালো হাতের ছাপ দেখেছিলাম, যেখানে মনে হচ্ছিল কেউ যেন হাতে কালি লাগিয়ে ওই দেয়ালের মধ্যে ছিটা দিয়েছিল। তারপর এরা কি করে 2 থেকে 3 দিন পর এরা কি করে ওই যে হাতের দাগ ওই দেয়ালের মধ্যে ছিল, তারা ওইটার উপরে রং করিয়ে ওই দাগটাকে ঢাকিয়ে দেয়। তার কিছুদিন পর কি হয়, রাতের বেলায় হঠাৎ ওই সাদা রংটা পেছনে চলে যায় এবং ওই যে কালো দাগটা ছিল ওইটা আবারও বাইরে চলে আসে এবং সবাই ওইটা দেখতে পাচ্ছিল স্পষ্টভাবে। তারপর এটাকে আরও ভালোভাবে রং করা হয় এবং প্লাস্টিক পেপার দিয়ে ঢাকানো হয়। এরপর এই হসপিটালটার মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে শুরু হয় যেটা শুনে তোমাদেরও হাড় কাঁপতে শুরু হয়ে যাবে। এর পরবর্তীকালের দিনগুলিতে যখন এই হসপিটালের মধ্যে রাতের বেলায় কেউ অ্যাডমিট হতো বা রাতের বেলায় যারা কাজ করতো, তারা প্রায় অনেক সময়ই বলে থাকতো যেন এই হসপিটালের ভেতরে কেউ খুব জোরে জোরে চিৎকার করে। আর এই চিৎকারের আওয়াজটা সেই ওই মহিলার চিৎকারের আওয়াজটার মতোই ছিল। হসপিটালের কর্মচারীগুলো ওই রুমের মধ্যে যেতেও ভয় পেত, কারণ ওই হসপিটালের মধ্যে প্রায় রাতের বেলায় অনেক সময়ই চিৎকারের আওয়াজ শোনা যেত। এই হসপিটালের পরিস্থিতি এতটাই বেশি খারাপ হয়ে যায় যে রাতের বেলায় এখানে কেউ কাজ করতেও ভয় পেত। বর্ষার সময় চারিদিকে জঙ্গল আর পাহাড়ে ঘেরা ছোট্ট একটা হসপিটাল, তার মধ্যে এত খারাপ আবহাওয়া, যেখানে বৃষ্টি, বজ্র, ঝড়, হাওয়া, এইসব পরিস্থিতিতেও যারা কর্মচারীগুলো এখানে কাজ করত, তারা কিন্তু এই আওয়াজের ভয়ে রাতের বেলা এখানে কাজ করার জন্য মানা করে দেয়। কিছুদিন পর প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত ওই হসপিটালের মধ্যে কেউ যায়ই না। 2 থেকে 3 মাস ওই হসপিটালটা বন্ধ থাকার পর গভর্নমেন্ট ওই হসপিটালটাকে পুনরায় শুরু করে। 2 থেকে 3 মাস পরও যে কর্মচারীগুলো রাতের বেলা ওইখানে কাজ করতো, তারা কিন্তু আবারও কমপ্লেন করতো যে রাতের বেলায় এখানে কার যেন একটা চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। তাই রাতের বেলায় এখানে কাজ করার জন্য কেউ মঞ্জুরি থাকতো না। কখনো এমন মনে হয় কেউ যেন চিৎকার করছে, আবারও কখনো এরকমও মনে হয় যেন কেউ সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হঠাৎ লাইট ঝুপঝাপ করা, কানের মধ্যে সে এত জোরে জোরে চিৎকার ঢোকা, এগুলা কিন্তু সত্যিই অনেক ভয়ঙ্কর ছিল। আর অনেক ভয়ঙ্কর পরিস্থিতিতেও কর্মচারীগুলো রাতের বেলা এখানে কিছুদিন কাজ করতে শুরু করে, কিন্তু তখন তারা কিছুদিন পর ডিসিশন নেয় যে রাতের বেলায় এই ছোট্ট হসপিটালটা আর কোনোদিন খোলাই হবে না। তখন থেকেই একটা নতুন নিয়ম লাগু হয়ে যায় যে রাত 8টা হলেই এই ছোট্ট হসপিটালটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আর রাতের বেলায় এই হসপিটালের মধ্যে কোনো কর্মচারীও থাকতো না, আবার কোনো পেশেন্টও থাকতো না। এই ঘটনাটি উত্তরাখণ্ডের একটি ছোট্ট এলাকা, যেখানে প্রায় লোকগুলো পিছিয়ে আছে, যেখানের এলাকাগুলোর লোকগুলো আজকেও আদিবাসী লোকের মতনই জীবনযাপন করে। সো বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওটি কীরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।